নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের এই রাজ্য সরকার এতটাই নির্লজ্জ, বেহায়া, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন, প্রতিদিন এই রাজ্য সরকার হয় হাইকোর্টে, না হলে সুপ্রিম কোর্টে নানান রকম মামলা করে প্রত্যেক কটি মামলাতেই পিছু হটছেন। এখন আমরা সকলেই জানি ডিএ মামলা গত সপ্তাহে টানা শুনানি হয়েছে, গত শুক্রবার অবধি প্রায়। এবং যে অবস্থায় এখন রয়েছে ডিএ মামলা, সেখানে আমরা প্রত্যেকেই নিশ্চিত এটা হতে পারি যে এই মামলার রায় আর একটা কি দুটো শুনানির পরেই আদালত দিয়ে দেবেন, অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে, যে বেঞ্চে মামলাটি হচ্ছে, তারা এই রায় মামলার ঘোষণা করবেন। রাজ্য সরকার নানান রকমভাবে চেষ্টা করেছে যাতে এই ডিএ মামলা দীর্ঘায়িত হয়, কর্মচারীরা যাতে এই দীর্ঘসূত্রিতার কারণে মামলা থেকে সরে যায়, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছে সেই চেষ্টায়। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন একেবারে লেগে থেকে এই মামলায় বিভিন্ন নামি দামি উকিলদের দাঁড় করিয়ে সওয়াল করেছেন। রাজ্য সরকার যথারীতি তাদের পোষ্যদয়ী আইনজীবী তাদেরকে দিয়ে চেষ্টা করেছেন এটা প্রমাণ করার যে ডিএ কর্মচারীদের না তো মৌলিক অধিকার, না আইনসঙ্গত অধিকার। এটা একেবারেই রাজ্য সরকারের প্রেরোগেটিভ বিষয়। রাজ্য সরকার মনে করলে ডিএ দিতে পারে, তাদের অন্যান্য খরচপাতি ইত্যাদি ব্যয় বরাদ্দ করে তারপরে যদি মনে করে যেটুকুনি তার দিতে পারছে সেইটুকুনি দিয়েই রাজ্য সরকার দেবে। অপরদিকে রোপা আইন, এআইসিপিআই যে রুল, সেই রুলের ব্যাখ্যা করে কর্মচারীদের আইনজীবীরা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেন ডিএটা কর্মচারীদের আইনসিদ্ধ অধিকার। দেখুন, এই রোপা আইন রাজ্য সরকার বলেছে যে এই রোপা আইনের সঙ্গে এআইসিপিআই এর কোনো সম্পর্ক নেই। এই রোপা আইনটা যেটা তৈরি হয়েছে, মূলত এটা তৈরি হয়েছে কর্মচারীদের বেতন এবং অন্যান্য অ্যালাউন্স যেগুলো আছে সেইগুলোকে নির্ধারিত করার জন্য বিভিন্ন পে কমিশনের মাধ্যমে সেটা করা হয়। এখন রোপা আইনটা কি, রোপা আইনটাকে পুরো কথাটা যেটা আছে সেটা হচ্ছে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস। এবং এআইসিপিআই এর সঙ্গে এর কোথায় যুক্ত, এআইসিপিআই এর ওপর নির্ভর করেই যে রোপা আইনটা তৈরি হয়েছে এবং তার বেতন কাঠামো পরিবর্তনের সুপারিশ যে করেছে, সেটা যে ওই এআইসিপিআই এর সূচককে মাথায় রেখেই এটা আইনজীবীরা প্রমাণ করে দিয়েছেন। কিন্তু এই মামলা মঙ্গলবার দিনকে আবার শুনানি আছে। সেখানে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনি বলেছেন আমার 15 মিনিটের মতন আরও টাইম লাগবে, এবং মঙ্গলবার তিনি সেই টাইমটা পাবেন। তিনি তার সওয়াল করবেন, দুপুর 2টোর পরে এই মামলার শুনানি হবে এবং তারপরে যথারীতি রাজ্য সরকারের কর্মচারীদের যারা আইনজীবী তারা এক এক করে তাদের যুক্তি বলার সুযোগ পাবেন। কিন্তু এই মামলা শোনার আগেই বা এই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে বড় একটা ধাক্কা খেল। কি সেই ধাক্কা, কি সেই মামলা? সেটা হচ্ছে যে মামলাটা টাটা গোষ্ঠী করেছিল কেন? এই সিঙ্গুরের ঘটনা, যেই ঘটনা মূলত সিঁড়ি করে মাননীয়া মহাকরণ সেখান থেকে নবান্নে পৌঁছালেন, সেই সিঙ্গুরের প্রায় হয়ে যাওয়া একটা ফ্যাক্টরি সেটাকে ধূলিসাৎ করে দিতে হলো তার আন্দোলনের ফলে। সেই সময় যদিও তার নেতৃত্বে বাম, ডান, মতিবাম, মাওবাদী, বিভিন্ন বুদ্ধিজীবী মহল তারা উঠে পড়ে লেগেছিলেন যাতে এখানে টাটা গোষ্ঠী কোনো ফ্যাক্টরি না করতে পারে। যেই ফ্যাক্টরি অবশেষে গুজরাটের সানন্দে চলে গেছিল, সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে, টাটা গোষ্ঠী এখান থেকে হাত গুটিয়ে নেওয়ার পরে তারা 2016 সালে একটি মামলা করেন ক্ষতিপূরণ চেয়ে,
এবং সেই মামলাটি হয় ভারতের আইন অনুযায়ী সালিসি আদালতে। দীর্ঘদিন ধরে মামলার সওয়াল জবাব চলেছে। সেই মামলায় রাজ্য সরকারের হয়ে বিভিন্ন রকম যুক্তি খাড়া করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আদতে সালিসি আদালত কোনো যুক্তিকেই মান্যতা দেয়নি। টাটা গোষ্ঠী যে দাবি করেছিলেন যে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি, মামলার খরচা এবং এই যে কারখানা তৈরির শেড ইত্যাদি করা হয়েছে এবং সেটা আবার তাদের কারখানা চালুও হতে পারেনি, ফলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিকে মান্যতা দেয় সালিসি আদালত এবং বলে রাজ্য সরকারকে 765 কোটি 78 লক্ষ টাকা টাটা গোষ্ঠীকে দিতে হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে 2016 সালের 1 সেপ্টেম্বর অর্থাৎ যেদিন থেকে এই মামলাটি গৃহীত হয়েছে সেই দিন থেকে যতদিন পর্যন্ত না এই টাকাটা শোধ হয় ততদিন পর্যন্ত 11% বার্ষিক সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ 2023 সালে যখন এই রায় ঘোষণা করে সালিসি আদালত, সেই সময় দেখা যায় পুরো হিসেবটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1500 কোটি টাকার মতন। একই রাজ্যের ভারে মা ভবানী অবস্থা, অর্থসংস্থান বলতে কোনো কিছুই নেই, শিল্প তো শতযোজন দূরে রাজ্যের থেকে, তার ওপরে আবার এই রায়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার মানেনি। তারা এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং আপিল করে এই সালিসি আদালতের একজন বিচারক, যে 3 বিচারকের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল তার মধ্যে একজন VS শিরপুরকার, তিনি টাটা গোষ্ঠীর সঙ্গে তার ধরম মরম রয়েছে। তিনি টাটা গোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন, প্রায় 14 থেকে 15 বার নাগপুরে গিয়ে। ফলে এই রায় বায়াসড রায়, এই রায় সম্পূর্ণরূপে প্রভাবিত হয়েছে টাটা গোষ্ঠীর এই বিচারপতির দ্বারা। হাইকোর্টের বিচারপতি জাস্টিস অনিরুদ্ধ রায় সম্ভবত তিনি এই মামলাটি খারিজ করে দিয়েছিলেন এবং পরিষ্কার বলেছিলেন সালিসি আদালতের জাজেদের বিরুদ্ধে কোনো রকম মামলাই করা যায় না এবং সালিসি আদালত যে রায় দিয়েছে রাজ্য সরকারকে সেই রায় মানতে হবে এবং সেই রায় মেনেই তাদেরকে কিন্তু এই যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ টাটা গোষ্ঠীকে দিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার তো কোনো রায় আদালতের এত সহজে মেনে নেয় না। ফলে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে এবং সুপ্রিম কোর্টে যথারীতি রাজ্য সরকারের হয়ে মামলা লড়েন ওই কপিল সিবাল। টাটা গোষ্ঠীও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা এই মামলায় তাদের আইনজীবী দাঁড় করান মুকুল রোহতগিকে। দুপক্ষের সওয়াল জবাব চলে। যথারীতি কপিল সিবাল যেমন ডিএ মামলা বা অন্যান্য মামলায় রাজ্য সরকারের কে ডিফেন্ড করেন, তার হয়ে নানান রকম অপযুক্তি সাজিয়ে মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করেন, সেই চেষ্টায় করে গেছেন এবং এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে টাটা গোষ্ঠী তাদের যে ফ্যাক্টরি চালু হয়নি, সেই ফ্যাক্টরি চালু না হওয়ার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, তারা এই টাকা দিতে বাধ্য নয়। কিন্তু মুকুল রোহতগি ভারত বিখ্যাত উকিল, তিনিও টাটা গোষ্ঠীর হয়ে সওয়াল জবাব করেন এবং এটা প্রমাণ করেন যে এই সরকারের জন্যই, তাদের ভুল কার্যকলাপের জন্যই টাটা গোষ্ঠী সেখানে ফ্যাক্টরি চালু করতে পারেনি এবং তাদের বিপুল অঙ্কের ক্ষতি হয়। এই সওয়াল জবাবের মধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিম্হন তিনি কিন্তু আজকে জানিয়ে দিলেন এই মামলা শোনার মতনই নয়। কারণ সেই একটাই, কলকাতা হাইকোর্টে যে রায় হয়েছিল সেখানে জাস্টিস অনিরুদ্ধ রায় যে অবজারভেশন দিয়েছিলেন যে সালিসি কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো রকম মামলা হতে পারে না, সেই একই কারণে সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলা খারিজ হয়ে গেল এবং একই সঙ্গে হাইকোর্টের যে রায় সেই রায়টাকেই বহাল রাখল। ফলে রাজ্য সরকারকে এখন টাটা গোষ্ঠীকে তাদের ক্ষতিপূরণের টাকা দিতেই হবে। একে রাজ্য সরকারের ভাড়ার শূন্য, খেলা মেলা মৎসব ইত্যাদিতে হাসি মুখের বিজ্ঞাপন দেওয়াতে কোটি কোটি টাকা খরচা, বিভিন্ন মামলায় উকিল দাঁড় করাতে তাদের পেছনে কয়েকশো কোটি টাকা খরচা করছে, পরিকাঠামো বলতে কিছুই নেই, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান
প্রতিটি জায়গাতে রাজ্য সরকার ফেল, কোনো জায়গার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন কিচ্ছু করতে পারছে না। একটাই কারণে, রাজ্য সরকারের কোনো দিশা নেই। এটা তো শুধুমাত্র একটা সামান্য টাটা গোষ্ঠীর কেস, এর সঙ্গে আরও কিন্তু ক্ষতিপূরণের মামলা রাজ্য সরকারের মাথার ওপর ঝুলছে। যেটা শোনা যাচ্ছে, হলদিয়া পেট্রোকেমিক্যালসের পূর্ণেন্দু চ্যাটার্জি তিনিও রাজ্য সরকারের বিরুদ্ধে একটি ক্ষতিপূরণের মামলা করে রেখেছেন এবং সেই মামলার রায়ও খুব তাড়াতাড়ি আসবে বলে শোনা যাচ্ছে। ফলে চারদিক থেকে কিন্তু রাজ্য সরকার প্যাঁচে পড়ে যাচ্ছে। ডিএ মামলা, সেখানে শুনানি মঙ্গলবার হবে, হতে পারে মঙ্গলবার দিনকেই শুনানি শেষ করে বিচারপতিরা রায় ঘোষণা করে দিতে পারেন, বা তারা রায় ঘোষণা না করে রায়টাকে রিজার্ভ রাখতে পারেন, হয়তো কয়েকদিন পরে আসবে। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেরকমভাবে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম এবং বিকাশ ভট্টাচার্য, করুণানন্দী ইত্যাদি বিখ্যাত আইনজীবীরা তাদের সওয়াল পেশ করেছেন, তাতে রাজ্য সরকারের কর্মচারীরা শেষ হাসি যে হাসবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটাই জিনিস যেটা এখানে দেখার, সেটা হচ্ছে কোর্ট রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়, নাকি এটা মেনে নেয় যে রাজ্য সরকার তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে পারবে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। গত পরশুদিন যেমন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কানমোলা খেল এই টাটা গোষ্ঠীর কেসে, সেই রকমভাবে ডিএ মামলাতেও তাদের মুখ পড়ে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আমার বাংলা টক ইউটিউব চ্যানেল এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।